চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে। বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ। ফেসিবাদী এই আওয়ামী লীগের নাম এখন আর কেউ মুখে উচ্চারণ করবে না রাজপথে এই দলটিকে নিয়ে কোনো মিছিল কিংবা মিটিং, পারবে না কোনো আন্দোলন কিংবা সংগ্রাম করতে। মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে, না হয় এই দেশ নিরাপদে থাকবে না। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ নয়, হট নিউজ, হট কেক, ভেরি ভেরি এক্সপেন্সিভ হট কেক। গরম কেকটা বেশি দামি, অনেক দামি, আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি। আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ। চারদিক থেকে বাংলাদেশের জনগণের জন্য খুশির খবর, বাংলাদেশের জনগণের বিরাট বিরাট বিজয়। সেটা একদিক থেকে না, চারদিক থেকে সমগ্র বাংলাদেশি খুশি। ভাই, এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সাহেব, উনারা যা চায় তাই তো হচ্ছে। খেয়াল করে দেখছেন, ওই যে 32 নম্বরে যেটা ঘটাইতে চাইছিল তাই ঘটছে। উনারা যেটা চাইতেছে ওইটাই হইতেছে। উনাদের সঙ্গে কি সম্পর্ক আমাদের বাংলাদেশ সরকারের? উনারা যেটা চায় সেটাই তো হয়। জয় বাংলা করতে চাইছে, আমেরিকা জয় বাংলা করে দিল। ওদিকে দেখুন, ভারতকেও জয় বাংলা করে দিচ্ছে। ভারতের পরাজয় ভাই, পরাজয়। সারা পৃথিবীকে ম্যানেজ করে একটা যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিয়েছে। এই সরকার অসাধারণ কাজ করেছে, তাদের প্রশংসার তারিফ করতে হয়। তাদের যে যোগ্যতা, তাদের যে সক্ষমতা, অভাবনীয় সক্ষমতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে, আমরা প্রত্যেকেই মাহফুজ আলম এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে, না হয় এই দেশ নিরাপদে থাকবে না। একটু হলে যুদ্ধ অপরাধী, একটু হলেই রাজাকার, একটু হলেই আলবদর। আরে বাপ রে বাপ, আলবদরের কি জানিস আপনারা? রাজাকারদের কি জানেন আপনারা? অপরাধী না সেটার আপনি কি জানেন আপনারা? তোমাকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে, তমুকের ক্ষমা চাইতে হবে? তুমি কে মাহফুজ আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে, অমুককে ক্ষমা চাইতে হবে? মাহফুজ, তোমাকে চ্যালেঞ্জ দিলাম, 50 জন কর্মী নিয়ে যদি শাহবাগে মিছিল করতে পারবো, জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করবো না। আমি চ্যালেঞ্জ দিলাম মাহফুজকে, 50 জন কর্মী নিয়ে পারলে শাহবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে। ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি। মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে, পড়েছে, টাকা নাই, পয়সা নাই, জীবনে পড়ার সাধ্য নাই, রাস্তাঘাটে লজিং থাকার সুযোগ ছিল না, ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে, একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা। অনেক পীরাউলিয়ার দরবারে দেখেছি, মাদ্রাসায় লিল্লামণিকে পড়ার মতো অবস্থা নাই, হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো, কোনো মতো একটু আল্লাহ রাস্তায় হুজুর রাখেন, মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল। পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে, কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায়, মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না, মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না, শিক্ষকের সম্মান দিতে জানে না। এই মাহফুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার, কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, স্বাধীনতা কিচ্ছু থাকবে না। কারণ ওদের ভিতরে এমন কিছু সেট আপ করা, যেই সেট আপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচরণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা। মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষের সাথে ধোঁকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত হানা শুরু করেছে। আপনারা জানেন, এই মাহফুজ আলম 5ই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম, যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সভ্যতা কারোর সাথে কোনো মিল ছিল না। কোনোদিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না, তার নাম হচ্ছে এই মাহফুজ আলম। মাহফুজ আলম 5ই আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা বহির্রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে। আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা, বিশ্বাস, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ, রাজনৈতিক কৃষ্টি কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত হানার চেষ্টা করছেন। আজকের বাংলাদেশের
একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে, এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে, এদেশের সকল বিপ্লবীদের পক্ষে, এদেশে যারা শহীদ হয়েছে 2000 মানুষের পক্ষে, এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষে, কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এখন প্রতিদিন যে বক্তব্য দেয়, প্রতিদিন যে তিনি লেখালেখি করেন, প্রত্যেকটা শব্দ চয়ন মনে হচ্ছে যেন হিংসার বীজ বপন করার জন্যই ওনাকে ওই পদে বসিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে শেখ হাসিনা গত ফ্যাসিস্ট আমলে 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, এদেশের সকল রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চূড়ান্তভাবে বাংলাদেশে সব কিছুকে শেষ করে দিয়েছে এবং সেই শেষ করতে গিয়ে এদেশের আলেম ওলামাকে হত্যা করেছে, নির্বিচারে বিনা কারণে বিনা অপরাধে মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করে তারপরে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। 2013 সালে শাহবাগ বানিয়েছে, সম্পূর্ণ অন্যায়ভাবে জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, সাইদি সাহেবকে হত্যা করেছে, সালাউদ্দিন কাদের সাহেবকে হত্যা করেছে, বাংলাদেশের আল্লামা মামুনুল সাহেবকে জেলে রেখেছে, বহু কবি, সাহিত্যিক, শিল্পী কেউ বাদ যায়নি, আলেম ওলামা সবাইকে জেলের মধ্যে যেমন রেখেছে, ফাঁসির কাস্টে নিয়েছে, রাজনীতি বন্ধ করেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে কেউ নির্যাতনের বাহিরে ছিল না। সেই একটি স্টিম রোলার থেকে বাংলার মানুষ 5 তারিখে মুক্তি হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ফ্যাসিবাদী হাসিনার পতন এখনো হতো না যদি সেই সময় তিনি রাজাকার রাজাকার বলে গালিগালাজ না করতেন। এই রাজাকার গালিগালাজ করার কারণে, জামাত শিবিরকে নিষিদ্ধ করার কারণে এমন একটা পর্যায়ে বাংলাদেশ গিয়ে দাঁড়ালো, বাংলার মানুষ তখন তুফানের মতো জেগে উঠলো এবং সবাই নিজেকে রক্ষার জন্য এবং শুধু রক্ষাই নয় শহীদ হওয়ার চিন্তা করে রাজপথে নেমেছিল। এই মানুষগুলো রাজপথে নেমেছিল দেশের মানুষের মুক্তির জন্য। তাদের মনের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল, হয় বাঁচবো না হয় মরবো, মরলে আল্লাহর কাছে গিয়ে জবাব দিব যে আমি দেশের জন্য, ধর্মের জন্য এবং একটা ফ্যাসিবাদকে পতন করানোর জন্য শহীদ হয়েছি। সেই শহীদের রক্তের সাথে বেইমানি করছে মাহফুজ আলম, সেই শহীদের মানুষের সাথে বেইমানি করছে মাহফুজ আলম। বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই, আসিফ নজরুলের কোনো অবদান নেই। এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে। এবার বাংলাদেশ থেকে একটা মজার নিউজ নয়, হট নিউজ, হট কেক, ভেরি ভেরি এক্সপেন্সিভ হট কেক। গরম কেকটা বেশি দামি, অনেক দামি, আপনাদেরকে একটা দামি উপহার দিচ্ছি। এটা মোদির জন্য বড় ব্যাড নিউজ আর বাংলাদেশের জন্য বড় গুড নিউজ। সেই গুড নিউজটি হলো ফ্রান্সের রাফেলকে দমিয়েছেন যেই J-10C, চায়নার তৈরি J-10Cর মাধ্যমে রাফেলকে ফেলে দেওয়া হয়েছিল। এই J-10C এখন চায়না থেকে 16টি কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান কিছুক্ষণ আগে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে চায়না থেকে J-10C 16টি কিনবে বাংলাদেশ, যে যুদ্ধ বিমান দিয়ে ভারতকে তছনছ করে দিয়েছে। আর সেই ফ্রান্সের রাফেল রাশিয়া আমেরিকার সকল যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে। সেই চায়নার অত্যাধুনিক প্রযুক্তি, বর্তমান সময়ের সবচাইতে পাওয়ারফুল যুদ্ধ বিমান 16টি এট এ টাইম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট। এটা হবে বাংলাদেশের জন্য সবচাইতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী যুদ্ধ বিমান থাকবে বাংলাদেশে। পাকিস্তানের পরে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে নাকি সবচাইতে শক্তিশালী যুদ্ধের মানে এয়ারফোর্স আমাদের সবচাইতে বেশি শক্তিশালী হবে। দ্বিতীয় স্থানে আমরা থাকবো পাকিস্তানের পরে। আর দ্বিতীয় স্থানে থাকলে আমাদের ক্ষতি নাই, কারণ পাকিস্তানের বাইরা সব সময় বাংলাদেশকে সহযোগিতা করবে। ভারত আর মায়ানমার বিরুদ্ধে আমাদের শক্তিশালী নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী তৈরির জন্য এই 16টি নতুন যুদ্ধ বিমান আমাদের সাথে যুক্ত হলে আমরা থাকব মুরল হিসাবে। এই অঞ্চলের মুরল কমান্ডো আমাদের নেতৃত্বে চলবে এই অঞ্চলের রাজনীতি। এই অঞ্চল কেউ কারো জায়গা দখল করার, জমি দখল করার আর নরেন্দ্র মোদী বাংলাদেশের দিকে তাকানোর আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় দর্শক, আমরা সেই সময়ে এই নিউজটি পেলাম যেটা কয়েক ঘন্টা আগে মাত্র পাকিস্তান ভারতের ভিতরে মীমাংসা করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে। ভাই, এই যে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সাহেব, ওনারা যা চায় তাই তো হচ্ছে। খেয়াল করে দেখছেন, ওই যে 32 নম্বরে যেটা ঘটাইতে চাইছিল তাই ঘটছে। ওনারা যেটা চাইতেছে ওইটাই হইতেছে। ওনাদের সঙ্গে কি সম্পর্ক আমাদের বাংলাদেশ সরকারের? ওনারা কারা? হায় হায়, ওনারা যেটা চায় সেটাই তো হয়। জয় বাংলা করতে চাইছে, আমেরিকা জয় বাংলা কইরা দিল। ওদিকে দেখুন ভারতকেও জয় বাংলা কইরা দিছে। ভারতের পরাজয় ভাই, পরাজয়। মুসলমানরা তো গরুর মাংস খায়, আর গরুর মাংস ভাই খুব গরম, রক্ত গরম করে দেয়, কখন না পারমাণবিক বোমা মাইরা দেয়। সেইটার ভয়েই কিন্তু আজকে যুদ্ধ বন্ধ ঘোষণা করলো। আর একই জিনিস বুঝতে পারছে আমেরিকার গোয়েন্দা বিভাগ। হায় হায়, পাকিস্তান আর্মি গরুর মাংস খায়, রক্ত গরম, কখন না ওইটা মাইরা দেয়।
যার জন্য তাড়াতাড়ি মোদিকে ডেকে বলছে, এই হাত মিলাও, যে কোনো সময় মাইরা দিতে পারে, এরা গরুর মাংস খায়। আজকে যে মরণ অস্ত্রর বাণিজ্য মেলা করতে গেলেন, কুফাটা তো 5 তারিখই লাগায় রাখছেন, ওই কুফার কারণেই কিন্তু হাইরা গেছেন। দেখেন কত সুন্দর মিল, এদিকে কিন্তু জয় বাংলা হয়ে গেল, আর ওদিকে আপনাদেরকে জয় বাংলা করে দিল পাকিস্তান। হায় হায়, এই টাইমে আমার মনে পড়তেছে পিনাকি ভট্টাচার্য দাদা, আপনি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, আমি জানি না আপনি কে, আপনার কি পরিচয়। আপনার একটা পরিচয় আছে যেটা আমরা জানি সেটা না। আপনি যা চান সেটা ফ্রান্স থেকে চাইলো, ওইটা কিন্তু বাস্তবায়ন হয় ঢাকাতে। কারণ কি, 32 নম্বরে ওইটাও দেখলাম, এবারও দেখলাম, সবই আপনার ইশারা হইতেছে। আপনি আবার যেভাবে পরিচালনা করতে চান, এখানে অনেকেই কিন্তু ওইভাবে পরিচালিত হয়। সকালবেলা ভোর রাত্রেবেলা চলে যায় থানার মধ্যে। আপনি বলছিলেন জনগণের সাথে মিলতে, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জনগণের সাথে মিশা গেছে। আপনি যা চাইতেছেন তাই হইতেছে, ইলিয়াস হোসেন সাহেব যা চাইতেছেন তাই হইতেছে। ঘটনা কি আপনারা কারা? আপনারা কি এই ডিপ স্টেটের সাথে জড়িত? আমার তো মনে হয় জড়িত। এটা আমরা আগেই বুঝতে পারছিলাম আপনাদের কথায় বার্তায়। যাই হোক, জয় হলো কার? জয় হলো কিন্তু জনগণের। সত্যি জনগণের জয় হয়েছে। দেখেন বিএনপি থেকে বলছিল না জনগণ চাইলে নিষিদ্ধ হবে, জনগণ না চাইলে হবে না। ওনারা জনগণের উপরে ছাইড়া দিছে, জনগণের উপরে আস্থা রাখে, জনগণ যেটা চাইছে সেটাই হয়েছে। আজকেও কিন্তু আইসা এই যে আপনার সালাউদ্দিন সাহেব বলছে যে এটা তো আমরা আগেই চাইছিলাম, আমরা তো লিখিত দিয়ে রাখছি, আমাদেরকে ওই শাহবাগে যাইতে হবে কেন? আমরা তো বলছি যারা অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, মানে আওয়ামী লীগ, তাদের বিচার হইতে হবে। ওনারা ওই যে যখন সিটিং হয়েছে তখনই বইলা ফেলছে। তো এই কথাটাই বারবার সবার কাছে বলতেন, মিডিয়ার কাছে বলতেন, এতে তো আপনাদের সম্মান বাড়তো, পপুলারিটি বাড়তো। বুঝেন না কেন? জনগণ তো এইটাই চাইতেছে এই মুহূর্তে, তাই না? দেখেন এর মধ্যে যে রবীন্দ্রনাথের জন্মদিন বা কিছু একটা হয়ে গেছে, এর মধ্যে দেখলাম অনেকেই আইসা অনেক প্রশংসা করতেছে, কিন্তু কমেন্ট বক্সে যায় দেখবেন ধোলাই করতেছে। রবি ঠাকুরকে নিয়ে আমি বলার ক্ষমতা রাখি না, আমি ভাই ছোট মানুষ, কিন্তু কথা হচ্ছে যারা রবীন্দ্রনাথের পক্ষে কথা বলতেছে তাদেরকে না ওই ভারতের দালাল মনে করতেছে এই মুহূর্তে। জিনিসটা কোন পর্যন্ত চলে গেছে? রবি ঠাকুরকে নিয়েও প্রশংসা করলে এই মুহূর্তে এটা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? অথচ আপনারা রাজনীতিবিদরা ওই রবি ঠাকুরের প্রশংসা করেন, আর করেন, মনে মনে করেন। এই মুহূর্তে কি বলতে হবে, কি করতে হবে এটা বুঝেন না কেন? না বুঝলে না এই কমেন্ট বক্সে চলে যাবেন। কমেন্ট বক্সের ভিতরেই থাকে সাধারণ জনগণ, যাদের কোনো ইউটিউব চ্যানেল নাই, যাদেরকে কেউ ওই যে টক শোতে ডাকে না, যাদের ইন্টারভিউ নেয় না, তারাই তো মন খুইলা ওইখানে লেখে কমেন্ট বক্সে। আগের সরকারের আমলে দেখেন নাই, উনার সরকারের কেউ যদি মারা যাইতো অথবা কেউ যদি অ্যাক্সিডেন্ট হইতো, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতো। তার মানে কি? কিসের ইঙ্গিত দেয়? ভালোবাসার ইঙ্গিত দিল? এটা ভালোবাসার না, ভালোবাসার বিপরীতে কি সেটারই তো ইঙ্গিত দিল, তাই না? এই ইঙ্গিত থেকে, এই কমেন্ট বক্সে থেকে বুঝে নিবেন এখানে সাধারণ জনগণ থাকে। আর সাধারণ জনগণের উপরে আপনাদের এতই ভরসা, যেমন আওয়ামী লীগের বিচারটা ছাইরা দিচ্ছেন সাধারণ জনগণের উপরে, ঠিক তেমনি নির্বাচনটাও ছাইরা দেন, ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উপরে ছাইরা দেন। উনি বিচক্ষণ মানুষ, সারা বিশ্ব ওনাকে সম্মান করে, উনি জানে কখন কি করতে হবে। দেখেন উনি বলছিল আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। কেন বলছিল? ওটা মনস্তাত্ত্বিক একটা চাপ সৃষ্টি করছিল ভারতে। ভারত যখন দেখছে যে ভাই আমার পক্ষে তো কেউ নাই, আমেরিকা যার আমি বন্ধু বলতাম, ডোনাল্ড ট্রাম্প যাকে আমি বন্ধু বলতাম, সে তার এমন একজনকে পাঠাইছে যার সাথে মোদিজির খুব ভালো সম্পর্ক এবং তার ছেলে মেয়ে নিয়েও দেখা করে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ওই কর্মকর্তাকে পাঠাইছে মোদিজির কাছে যে যায়া তাড়াতাড়ি বলো যুদ্ধ বন্ধ করতে, এরা গরুর মাংস খায়, যে কোনো সময় ওইটা যদি মাইরা দেয় তাইলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আর মোদিজিও কিন্তু বুঝা ফেলাইছে, ভুল জায়গায় হাত দিয়ে দিছি। আরে বাপ রে বাপ, ভিতরে ভিতরে যে পাকিস্তান এমন প্রস্তুতি নিয়ে রাখছে, আরে ভাই নিয়ে রাখবে না কেন? যারা পাকিস্তানে গেছেন তারা আমার সাথে একমত হবেন। আমি গেছি 2 বার, আমার নিজের চোখে দেখছি ভাই। টুকরি আছে না, টুকরি কইরা সিন্ধের একটা বাজারে দেখছি, টুকরি কইরা পিস্তল বিক্রি করে, আর্মস বানাইতেছে ভাই, ঘরে ঘরে আর্মস বানাইতেছে, কুঠির শিল্প ভাই। 303 রাইফেল, আবার ওই যে লাদেনের কান্দে যেটা থাকতো ওইটার নাম কি জানি, ওই জিনিসগুলো জানেন ঘরে বৈশা বানাইতেছে। ওইখানকার বাচ্চা পোলাপানও গুলি চালাইতে জানে, ওরা জানেন যুদ্ধের জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।